বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আজ শুরু করব 241 বছর আগের একটা ঘটনা দিয়ে। হ্যাঁ, সালটা ছিল 1783। ভারতের বুকে বুঝলেন সে বছরটা একটা ভয়ানক বিপর্যয়ের সময়। রাজধানী দিল্লিকে চারিদিক থেকে শিখ সেনারা একেবারে ঘিরে ফেলেছে। শিখ সেনার প্রধান বাঘেল সিং আর দুপা এগোলেই মুঘল শাসক দ্বিতীয় শাহ আলমকে বন্দি করেও ফেলতে পারবেন, কিন্তু বাঘেল সিং আর এগোলেন না। মুঘল শাসকের দরজা পর্যন্ত এসে তিনি থেমে গেলেন। আসলে ভারতবর্ষের সম্রাট হওয়ার কোনো শখ তাঁর নেই, তিনি শুধু সম্পত্তি চান। সম্রাটের কাছ থেকে তার জমি জায়গির আর অমূল্য সব সম্পদ শুধু ছিনিয়ে নিতে এসেছেন বাঘেল সিং। সম্রাটের সভায় এবার দর কষাকষির ফরমান পাঠানো হলো। 30,000 শিখ সৈন্য নিয়ে রাজধানীর খুব কাছেই শিবির ফেলে বসে আছেন বাঘেল সিং। মুঘল সম্রাটের কাছে তার দূত গিয়ে দরবারের আর্জি পেশ করল। এই আর্জির কারণ বুঝতে দেরি হলো না দ্বিতীয় শাহ আলমের। বাঘেল সিংয়ের দূতকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে শিখ সেনাপতির সঙ্গে তিনি দেখা করবেন না, দেখা করবেন তাঁর এক প্রতিনিধি। দূত ফিরে যাবার পরে গোপনে তার সেই একমাত্র আপনজনের কাছে তলব পাঠালেন মুঘল সম্রাট। গোপনেই কথা হলো তাঁদের, আর তারপর নির্দিষ্ট দিনে যুদ্ধবাজ বাঘেল সিংয়ের মুখোমুখি বসলেন এক নারী। সম্রাটের হয়ে দর কষাকষিটা তিনিই করবেন। বাঘেল সিং এসেছিলেন সম্রাটের কোষাগারের আধা আধি বখরা নেবেন বলে। প্রতি বছরের বার্ষিক রাজস্বের অর্ধাংশ তার তোষাখানায় পাঠাতে হবে, এমন হুকুমনামা নিয়েই এসেছিলেন তিনি। আর ফিরলেন কি নিয়ে? দিল্লিতে 8টা গুরুদুয়ারা তৈরির প্রতিশ্রুতি, আর শুধুমাত্র সে বছরের রাজস্বের অর্ধেক নিয়েই এমন দুদে সেনাপতিকে মাথা নিচু করে ফিরে যেতে হলো। না পারলেন যুদ্ধ করতে, না পারলেন আর একটিও বাড়তি মুদ্রা আদায় করতে। সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বিপদমুক্ত করে সারদানা রাজ্যে ফিরে গেলেন সেই রহস্যময়ী নারী। তিনি কে? কেনই বা ভারতবর্ষের সম্রাট এক নারীর শরণাপন্ন হলেন? আসুন, আজ সেই নারীর কথাই শোনাই আপনাকে, যাকে ইতিহাস মনে রাখেনি ঠিকই, তবে তিনি না থাকলে আজকের ইতিহাসটাই হয়তো পাল্টে যেত। এমন রহস্যময়ী চরিত্র এদেশের মাটি আর বিশেষ দেখেনি কখনো, জানেন? রহস্যের ছায়া সরিয়ে আসল কায়ার সন্ধানে এবার তাহলে চোখ ফেরানো যাক। আজ শোনাব জেবুন্নেসার গল্প। শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস রহস্যের ডায়েরি। জেবুন্নিসা শব্দটার মানে জানেন তো? উর্দুতে জেবুন্নিসা বলতে বোঝায় নারী জাতির অলঙ্কার, অর্থাৎ নারীদের মধ্যে যিনি রত্ন স্বরূপা তাঁকেই জেবুন্নিসা বলে ডাকা হয়। তার মানে বুঝতেই পারছেন যে জেবুন্নিসা আসলে একটি উপাধি, এটি কারোর নাম হতে পারে না। আচ্ছা, আর যদি বলি ফারজানা? না, সে নামেও তাকে কেউ চিনবে না। আর জোয়ানা বললে তো ইতিহাস নিজেই অবাক হয়ে যাবে। তাহলে বরং বলি বেগম সামরু। হ্যাঁ, এই নামটা উচ্চারণ করলে উত্তরপ্রদেশের পুরনো সারদানা এবং ভারত ভূখণ্ডের পুরনো দিল্লি এখনো বোধ হয় একবার না একবার মাথা ঝুঁকিয়ে ঠিক দাঁড়াবে। তবে তা ভয়ে না ভক্তিতে, আস্থায় না অবিশ্বাসে, সে কথা বলা খুব কঠিন। যিনি মাথায় পাগড়ি বেঁধে হাতে হুঁকো নিয়ে অবলীলায় দেশের সমস্ত কূটনীতির চাল একা সামলে দিতে পারতেন, আবার 4,000 সৈন্যকে একাই নেতৃত্ব দিয়ে হেলায় যে কোনো যুদ্ধ জয় করেও আসতেন,
একমাত্র যার সেনাবাহিনীতে ইউরোপের অসংখ্য শ্বেতাঙ্গ সেনা মজুদ ছিল, ভারতবর্ষের সেই বেগমের কথা আজকের ইতিহাস বইতে কেন নেই তা সত্যি সত্যি এক রহস্য বটে। তবে তার চেয়েও অনেক বড় রহস্য হলেন তিনি নিজে। বেগম সমরু কিন্তু কোনো সম্রাটের বেগম নন, এমনকি কোনো রাজবংশেও তার জন্ম হয়নি। হয় তিনি কোনো মুঘল রাজকর্মচারীর সন্তান, কিংবা তাকে স্রেফ রাস্তা থেকে কেউ কুড়িয়ে পেয়েছিল, ভাবতে পারেন। আর তারপর পুরনো দিল্লির চৌরি বাজারে খানুমজানের কোঠাতে তার প্রথম জীবন কেটেছে। কুঠিবাড়ি বা কোঠাবাড়ি বা বাইজি বাড়ির মেয়েদের যেমন করে জীবন শুরু হয়, ফারজানার জীবনও ঠিক তেমনটাই ছিল। হ্যাঁ, তখন তিনি সমরু নন, শুধুই ফারজানা, দিল্লির এক নাচনেওয়ালি। কোনো ঐতিহাসিক বলে থাকেন যে ফারজানা আসলে কাশ্মীরি, তাই তার একটা স্বাভাবিক সৌন্দর্য তো ছিলই, সেই সঙ্গে শিল্পের সুষমাও যোগ হয়েছিল। আর তাই মাত্র 14 বছর বয়সের ফারজানাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন 45 বছরের ওয়াল্টার রেইনহার্ড সোমরে। আর তারপর থেকে কিশোরী ফারজানার সমরু বেগম হয়ে ওঠার ইতিহাস একেবারে যেন সিনেমার মতো অবিশ্বাস্য। তবে সে কথায় আসার আগে একটু সোমরে সাহেবের কথা বলেনি, কারণ এই নামটি না থাকলে ভারতবর্ষ তার এই আদি রহস্যময়ীকে কিছুতেই খুঁজে পেত না। বলা যেতে পারে এই ফারজানাকে আবিষ্কার করেছিলেন সোমরে সাহেব। কিন্তু তিনি ঠিক কে, তাই তো? সে সময়ে দেশের বড় দুর্দিন, জানেন। সম্রাট ঔরঙ্গজেবের পরে তার মুঘল উত্তরাধিকারীরা দুর্বল আর অকর্মণ্য হয়ে পড়েছেন। গোটা দেশ শাসন করার ক্ষমতা তাঁদের একেবারেই নেই। নামেই তাঁরা সম্রাট ছিলেন। গোটা দেশের চেয়ে বরং ছোট ছোট অঞ্চল শাসন করার ব্যাপারেই তাঁরা উৎসাহী ছিলেন। দেশের সম্রাট যখন আঞ্চলিক শাসনকর্তা হয়ে দাঁড়ায়, তখন দেশের তো বিভিন্ন জনজাতির পোয়াবারও হয়, তাই না? যার যেমন ক্ষমতা সে ততটাই নিজেদের আখের গুছিয়ে নিতে চায়। শুরুতেই সেই যে শিখ সেনাপতি বাঘেল সিংয়ের কথা বলেছিলাম, মনে আছে তো? তার মতো এমন অনেকেই সুযোগ বুঝে নিজেরটা গুছিয়ে নিতে শুরু করে দেয়। রাজপুতানা, মহারাষ্ট্র, দাক্ষিণাত্য, প্রায় সব জায়গাতেই এই রীতি শুরু হয়ে যায়। আর এই অবস্থায় ব্রিটিশের উত্থানটা যেন ভারতের ওই অন্ধকার যুগটাকে আরও খানিকটা অন্ধকারের দিকে ঠেলে দিতে শুরু করল। এই অবস্থায় জোরজার মুলুক তার সেই নীতিকে আঁকড়ে ধরার জন্য স্থানীয় শাসকরা নিজেদের জোর বাড়ানোর চেষ্টাও শুরু করে দিল। আর খুব স্বাভাবিকভাবেই এবার ভাড়াটে সেনাবাহিনীর খোঁজ শুরু হলো। কারণ নিজেদের যে কজন সেনা রয়েছে তাদের নিয়ে তো বড় যুদ্ধ জেতা যায় না। আর শুধু তাই নয়, ইউরোপীয় প্রযুক্তি ছাড়া তখন একে অন্যের সঙ্গে টক্কর দেওয়াটাও অসম্ভব ছিল। আর দেশীয় শাসকদের কাছে সেই প্রযুক্তি একেবারেই নেই। আর এই সুযোগে বেশ কয়েকজন ইউরোপীয় যুদ্ধবাজ কী করল? তারা কয়েক হাজার তরুণকে পাশ্চাত্যের প্রযুক্তিতে শিক্ষিত করে সৈন্যবাহিনী গড়ে তুলতে শুরু করল। এই বাহিনীতে বিদেশি সেনা যেমন থাকত, তেমনি দেশীয় যুবকরাও জায়গা করে নিতে পারত। যে বাহিনীর যত ক্ষমতা, সেই বাহিনীর প্রধানরা তত চড়া দাম হাঁকত। বলা বাহুল্য, সেই সব দক্ষ বাহিনীর সাংঘাতিক চাহিদাও ছিল। তারা কোনো শাসকের হয়ে যুদ্ধে অংশ নেওয়া মানে সেই শাসকের জয় একেবারে নিশ্চিত। এমনই একটা দুর্ধর্ষ সেনা দলের নায়ক ছিলেন ওয়াল্টার রেইনহার্ড সোমরে। মীর কাসিমকে পাটনা উদ্ধার করে দেওয়ার পরে সারা দেশে ব্রিটিশদের ত্রাস হয়ে উঠেছিলেন এই মানুষটি। অন্তত 150 জন ব্রিটিশকে সেই যুদ্ধে খতম করে দিয়েছিল সোমরের বাহিনী। আর তারপরেই ব্রিটিশদের নজর থেকে বাঁচতে উত্তরপ্রদেশে পালিয়ে যান সোমরে। সেই সময়ে একদিন দিল্লিতে ঘুরতে এসে ফারজানাকে দেখে তিনি মুগ্ধ হন। যদিও বড়ি বিবি নামে এক নারীর গর্ভে সোমরের এক ছেলের জন্ম হয়েছে অনেক আগেই, তবুও ফারজানাকে তার সঙ্গেই তিনি নিয়ে চললেন।
অবশ্য অন্য নারীর সঙ্গে ফারজানার তফাৎ আছে বই কি, কারণ সোমরে তাকে হারেমে না রেখে নিজের দরবারে তার পাশেই নিয়ে বসতেন। দুজনে মিলে একসঙ্গে যুদ্ধের নেতৃত্ব দিতে শুরু করেন। আর দুজনের সেই মিলিত নেতৃত্বে তাঁদের যোদ্ধা বাহিনী দেশের সেরা বাহিনী হয়ে উঠল খুব তাড়াতাড়ি। নাচনি ফারজানা যে কী কৌশলে এই বাহিনীর নেতৃত্ব দিতে শিখে গেলেন সে রহস্যের হদিশ অবশ্য আজও পাওয়া যায়নি। শুধু জানা গেছে যে তাঁদের বীরত্ব আর কৌশলে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাঁদের পাকাপাকিভাবে মুঘল বাহিনীর সঙ্গে কাজ করবার জন্য আমন্ত্রণ জানান। ফারজানার সঙ্গে শাহ আলমের যোগাযোগের সেই শুরু। তখন থেকেই তিনি আর ফারজানা নন, তিনি বেগম সামরু। তবে শুধু যুদ্ধবিগ্রহ নয়, মুঘল সম্রাটের দরবারেও একসময় প্রধান পরামর্শদাতা হিসেবে এই সোমরে আর বেগম সামরুর জুটির উত্থান হয়েছিল একেবারে ঝড়ের বেগে। তবে সেই কৃতিত্ব একা বেগম সামরুর। কূটনৈতিক পরামর্শ আর ষড়যন্ত্রের বিষয়ে তিনি এতটাই বিচক্ষণ ছিলেন যে মুঘল সম্রাট পর্যন্ত তার নাগাল পেতেন না। বেগম সামরু কিভাবে সম্রাটের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন সে কথা তো শুরুতেই বলেছি। এই বেগম সাহেবার ওপরে দ্বিতীয় শাহ আলম এতটা নির্ভরশীল হয়ে পড়েন যে কখনো কখনো তিনি তাকে নিজের মেয়ে বলেও ভেবেছেন, আর জেবন্নেসা উপাধিটা তাঁরই দেওয়া। ওয়াল্টার রেনহার্ড সোমরে এরপর মারা যান। তার মৃত্যুর পরে তার 4000 সৈন্যের নেত্রী হয়ে বসেন এই বেগম সামরু, আর সেই সঙ্গে উত্তরপ্রদেশের সারদানা রাজ্যের সর্বময়ী কর্ত্রীও তিনি হন। সোমরের প্রথম পক্ষের সন্তানকে দিল্লিতে মাসোহারা দিয়ে তাকে অনেক আগে থেকেই বেগম সামরু নিষ্কর্মা করে রেখেছিলেন। এবার ইউরোপীয় যুদ্ধবাজদের নেতৃত্ব দেওয়ার জন্য রাতারাতি তিনি ক্যাথলিক খ্রিস্টান ধর্ম নিয়ে ফেললেন। জোয়ান অফ আর্কের অনুকরণে নিজের নাম রাখলেন জোয়ানা। উত্তরপ্রদেশের সারদানা রাজ্যে তার প্রতিষ্ঠিত গির্জায় আজও জানেন একটা শ্বেতপাথরের সিংহাসনে অনেক উঁচুতে বসে আছে তার মর্মর এক মূর্তি। তবে ক্যাথলিক হলে হবে কি, দেশের সম্রাট মুঘল বংশের সঙ্গে তার ঘনিষ্ঠতা বোঝাতে মুঘল পোশাক আশাকটা তিনি ছাড়লেন না, সেই সঙ্গে মাথায় জড়ালেন পাগড়ি। নিজের সাহস, বিচক্ষণতা আর ধুরন্ধর বুদ্ধির জোরে দেশ বিদেশের রাজপুরুষ এবং কূটনৈতিক সমাজের মধ্যমণি হয়ে বসলেন বেগম সামরু। রাজপুরুষদের মধ্যিখানে নিজের দরবারে যখন হুঁকোর গড়গড়াটা হাতে নিয়ে তিনি বসতেন, তখন তাকে উপেক্ষা বা অমান্য করে এমন সাধ্যকার। বেগম সামরুকে উপেক্ষা করা মানে তখন নিজের বর্তমান আর ভবিষ্যৎকে নিজের হাতে শেষ করে ফেলা। এ কথাটা দেশ বিদেশের শাসকরা বেশ ভালোই জানতেন। বেগমকে অস্বীকার করে উত্তরপ্রদেশের রোহিলা জনজাতির নেতা কাদির খান যখন দ্বিতীয় শাহ আলমকে আক্রমণ করে বসেন, তখন তার সেই যুদ্ধের পরিণামে তার দুটো চোখের মণি উপড়ে নেওয়া হয়েছিল। এ কথাটা ইতিহাস জানে। কিন্তু তবে কি আশ্চর্য জানেন, ইতিহাসের এই রক্তক্ষয়ী নারী কিন্তু একের পর এক প্রেমে পড়েছেন। সোমরের মৃত্যুর পরে প্রথমে এক আইরিশ, পরে আর এক ফরাসি যোদ্ধা পুরুষের প্রেমে হাবুডুবু খান বেগম সামরু। বলা বাহুল্য এই দুজন পুরুষই তাঁরই বাহিনীর অফিসার ছিলেন। এমনকি সেই প্রেমের ঝঞ্ঝায় সামরুর জীবন, বিশ্বস্ত সেনাবাহিনী, কৌশল সব কিছু তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। তার সেনারাই, বুঝলেন, তার সেনারাই তার বিরুদ্ধে এমন বিদ্রোহ শুরু করে দিল যে প্রাণ বাঁচাতে ভয়ার্ত হরিণীর মতো তাকে একসময় পালিয়ে বেড়াতে হয়। সেই অবস্থা থেকে তাকে অবশ্য উদ্ধার করে তার হারিয়ে যাওয়া মসনাদে তাকে পুনঃপ্রতিষ্ঠা করেন তাঁরই এক প্রাক্তন প্রেমিক। প্রতিদানে সেই প্রেমিকের স্ত্রী ও সন্তানদের আজীবন দেখাশোনা করেছেন বেগম সামরু। কি অদ্ভুত চরিত্র না! নিজের সাহস আর বুদ্ধির জোরে রাজপুরুষদের টেক্কা দিলেও নারীর হৃদয়কে অস্বীকার করতে পারেননি বেগম সামরু।
নিজের কূটনীতির জোরে মুঘল সম্রাটকে বাঁচালেও তার বাঁধ ভাঙা প্রেমের কাছে নিজের লৌহমানবী চরিত্রটাই তিনি ছাড়খাড় করে ফেলেছেন। নিজের হাতে নিজের ইতিহাস তৈরি করেছেন, আবার তাকে মুছেও দিয়েছেন অবলীলায়। তবে আর কোনো নারী কোনো দিন তার ফেলে যাওয়া সিংহাসনের দখল নিতে পারেনি। কিন্তু এক নাচনেওয়ালি কিশোরী কি করে এমন অসামান্য কূটনীতি, অসম্ভব তেজ আর দুর্জয় সাহসের সন্ধান পেলেন, সে রহস্য যদি উদ্ধার করা যেত তবে হয়তো আরও একজন বেগম সামরু তৈরি হতে পারত, তাই না? কিন্তু ইতিহাস তো সে সুযোগটাই দিল না। তাকে কালের গহ্বরে ফেলে রেখে দিব্যি এগিয়ে গেল ভারতের ইতিহাস। কিন্তু কেন এই বিস্মৃতি? একজন মহিলা বলে শুধু? তার কোনো উত্তর নেই। সেও বোধহয় এক রহস্যই হবে, তাই না? আর চলি, আবারও ফিরব ইতিহাসের নৈঃশব্দ ভেঙে সময়ের গর্ভে চাপা পড়ে থাকা অন্য কোনো চরিত্র বা ঘটনার ঐতিহাসিক সত্যতা নিয়ে। সিলেবাসে নাই বা থাকলো, আমরা তো আজকের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে সেই ঐতিহাসিক চরিত্রদের প্রাণ ভরে সেলিব্রেট করতেই পারি। ক্ষতি কি? এই নতুন সিরিজ কেমন লাগছে আমাদের প্লিজ লিখে জানান। আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা, গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।